তো যখন আমরা স্ট্রিম অর্ডারিং পড়েছি তখন দেখেছি যে একাধিক ফিঙ্গার টিপ রিভার পরস্পর সংযুক্ত হয়ে সেকেন্ড অর্ডার অর্থাৎ দুটো ফিঙ্গার টিপ রিভার যুক্ত হয়ে সেকেন্ড অর্ডার রিভারের জন্ম হয়। আবার একইভাবে সেকেন্ড অর্ডার রিভারগুলো অর্থাৎ অন্য ব্রাঞ্চ থেকে দুটো সেকেন্ড অর্ডার রিভার পরস্পর সংযুক্ত হয়ে থার্ড অর্ডার স্ট্রিমের উদ্ভব হয়। আবার থার্ড অর্ডার স্ট্রিম দুটো সংযুক্ত হয়ে ফোর্থ অর্ডার স্ট্রিমের জন্ম হয়। তো এইরকমভাবে স্ট্রিম অর্ডারিংয়ে আমরা বিভিন্ন স্টেজ বা স্টার্টার স্ট্রিম সম্পর্কে পরিচিত হয়েছি। ইনফ্যাক্ট আমাদের ক্লাসরুমে স্ট্রিম অর্ডারিংয়ের উপরে সুনির্দিষ্টভাবে ক্লাসও হয়েছে। আজকের এই ভিডিওতে আমি একদম গ্রাউন্ড জিরোতে গিয়ে ফিঙ্গার টিপ রিভার কেমন হয়, কেমন দেখতে হয়, ফিঙ্গার টিপ রিভার আসলে কি, সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করব। এবং প্রত্যেককে আমি সাজেস্ট করব যারা পাহাড়ে বেড়াতে যাবে তারা সবাই অন্ততপক্ষে এই ফিঙ্গার টিপ রিভারকে অনুসন্ধান করার চেষ্টা করবে। অবশ্যই সেটা দেখতেও পাবে এবং একটা আলাদা ফিলিংস হবে। আমাদের সমভূমি এবং পাহাড় বা মালভূমি সমস্ত অঞ্চলের ক্ষেত্রেই ফিঙ্গার টিপ রিভার থাকে, কিন্তু পাহাড়ি অঞ্চলে ফিঙ্গার টিপ রিভারকে আমরা সহজে শনাক্ত করতে পারি, যেহেতু এখানে রিলেটিভ হাইটের যে তারতম্য সেটা অনেক বেশি থাকে। কিন্তু সমভূমি অঞ্চলে এই তারতম্যটা অধিক না থাকার কারণে স্বাভাবিকভাবেই ফিঙ্গার টিপ রিভারের যে স্লোপ সেটা খুব কম হয়, স্বল্প হয়। তাই জন্য এটাকে আমরা অন্য সময় অর্থাৎ যখন জল বাহিত হচ্ছে না তখন যদি যাই তাহলে সেটাকে শনাক্ত করতে পারবো না। কিন্তু পাহাড়ি অঞ্চলে যখন জল বাহিত হচ্ছে তখন তো দেখতে পাবোই, প্লাস যখন জল বাহিত হবে না তখনও এই শুষ্ক নদী খাতের স্পষ্ট যে উপস্থিতি সেটা লক্ষ্য করা যাবে, যেহেতু দুপাশের পাহাড় ক্রমশ নিচু হয়ে মাঝখানটায় এই নদীটার জন্ম হচ্ছে। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সাধারণত ফিঙ্গার টিপ রিভার বা স্ট্রিম যেগুলো রয়েছে সেগুলো নন পেরিনিয়াল হয়, অর্থাৎ সারা বছর জলবাহিত হয় না। পেরিনিয়াল হয় সেই ক্ষেত্রেই যখন সেটা হিমবাহের যে জল সেই জল গলে সেই জলের ধারাকে নিচের দিকে সে ফ্লো করে, তখন সেখানে সারা বছর জলের ধারা বাহিত হওয়ার স্পষ্ট ইঙ্গিত মেলে। যদি আমরা যারা সিমলা বেড়াতে যায় তারা এই বরফ গলা জলে পুষ্ট ফিঙ্গার টিপ রিভার দেখতে পাবে এবং এক্ষেত্রে সারা বছর এই জলের ধারা বাহিত হয়। ইনফ্যাক্ট এই অঞ্চলে যদি আমরা আমি সিমলাকে রেফারেন্স হিসেবে দিচ্ছি এই কারণে যেহেতু এখানে সবাই বেড়াতে যায়, এখানে যদি আমরা যাই তাহলে এই ফিঙ্গার টিপ স্ট্রিমের যে প্রবাহ পথ সেই প্রবাহ পথে স্থানীয় মানুষেরা বাধা দেয়, বাধা দিয়ে জলটাকে ইনিশিয়াল একটা বাধা দিচ্ছে, বাধা দিয়ে সেই বাধার সামনে ওরা বেশ সুন্দরভাবে নিজেদের একদম লোকাল মেথড অ্যাপ্লাই করে কিছু যেমন আমরা জানি যে জলের প্রবাহ পথ রুদ্ধ করে তার সামনে টারবাইন ঘোরানো হয় এবং জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তো ওরাও কি করে এই ফিঙ্গার টিপ রিভারগুলোর সামনে এই রকম নিজেদের লোকাল মেথড অ্যাপ্লাই করে টেকনোলজি ব্যবহার করে ওরা এমন কিছু টারবাইন টাইপের বা ফ্যান টাইপের মেশিনারি টুলস তৈরি করে যে জলটা যখন আসছে তখন ওটা ঘোরার কারণে এই ঘোড়াটাকে কাজে লাগিয়ে ওরা কি করে, ওরা দেখা যায় যে ওই শক্তিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মেশিন, ছোট ছোট ঘরোয়া মেশিন চালায়। যেমন ধরো গম পেশাই করার মেশিন ওরা চালাচ্ছে, ধান পেশাই করার মেশিন চালাচ্ছে। তো এইরকমভাবে পেশাই করা কিছু মেশিন ওরা ব্যবহার করে। ইনফ্যাক্ট আরও অনেক এই শক্তিটাকে, এই ফিঙ্গার টিপ রিভারের জলের ফ্লো করার যে শক্তি সেই শক্তিটাকে কাজে লাগিয়ে ওরা অনেক কিছু নিজেরা ছোট ছোট ঘরোয়া মেথড অ্যাপ্লাই করে মেশিনারি টুলস তৈরি করে। তো এটা একটা ভালো অ্যাপ্লিকেশন যে ফিঙ্গার টিপ রিভারকে কিভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষেরা তাদের প্রয়োজনীয় যে শক্তির চাহিদা সেটা মেটায়। তো আমি এই মুহূর্তে কালিম্পংয়ের একটি ফিঙ্গার টিপ স্ট্রিমে ভিজিট করে সেই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা আসলে কেমন কি। এবং সবাইকে বলে রাখি এই নদীগুলোর গুরুত্ব প্রধান নদী বিকাশের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ। যদি এই নদীগুলো না থাকতো, যেমনটি ফিঙ্গার টিপ কেন বলা হচ্ছে এটা ফিঙ্গার টিপ, এই যে একাধিক ফিঙ্গার পরস্পর সংযুক্ত হয়ে এই হাতের তালুটা শক্তিশালী হয়েছে, যদি এই ফিঙ্গারগুলো না থাকতো এর শক্তি থাকতো না। তো স্বাভাবিকভাবেই একাধিক এই ফিঙ্গার টিপ রিভার একটু একটু করে জল এনে কন্ট্রিবিউট করে আস্তে আস্তে উপনদী তারপরে বড় মূল নদীর জন্ম দেয়। তো তাই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাইকে আমি সাজেস্ট করব যে স্ট্রিম অর্ডারিংয়ের কনসেপ্ট সবাই মাথায় রাখার জন্য। এটা
বেশ ভালো একটা বিষয়, যেটা অলরেডি আমাদের ক্লাসরুমে বোঝানো হয়েছে। তো যাওয়া যাক একদম ফিল্ড ভিজিট করতে ফিঙ্গার টিপ স্টিম দেখার জন্য। এদের কন্ট্রিবিউশনটাকে কেউ ফিল করতে পারে না। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি উপনদী, যেখান দিয়ে যখনই পাহাড়ে জলের যোগান হয়, জলের আনাগোনা হয়, মানে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের ফলে, কারণ এই পাহাড়গুলোর পিক এমন উঁচুতে নেই যে সেখানে হিমবাহ আছে, এমনটা নয়। তো যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জলের ধারা পাহাড়ের এই ঢাল বরাবর প্রবল বেগে নেমে আসে। নেমে এসে এ সামনের কোনো উপনদীকে জল সাপ্লাই দেয়। এইভাবে কোনো উপনদী একাধিক উপনদীর জলের সংযোগের মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়ে থাকে। আমরা এই উপনদীগুলোকে অনেকেই ফিল করি না, দেখি না, কিন্তু আমরা পাহাড়ে আসলে এই জায়গাগুলো যদি প্রত্যেকে একটু ট্রাই করি দেখার, তো দেখতে পাবো। দেখো এখানে জলের ধারার স্পষ্ট ছাপ রয়েছে। আমি একটু আসতে বলবো এদিকে। এখানে আসলে আমি একটা এমন হোল বা গর্ত রয়েছে যেখানে প্রবল বেগে ওপর থেকে জল এসে এই জায়গায় পড়ে, যে কারণে এখানে একটা বড় গর্ত তৈরি হয়েছে। মানে বলতেই পারো এক প্রকার ওয়াটারফল হয়, যদিও সেটা তো একদমই ছোট, মানে এটা বলা যায় না, কিন্তু আমি জাস্ট বলতে পারো মিনিয়েচার অফ ওয়াটারফল। মানে ওপর থেকে জল নেমে এখানে এসে হঠাৎ করে পড়ে, আবার এই মানে সেই একটা বড় হোল বা গর্ত ক্রিয়েট করেছে। এবার এখান থেকে আবার জল আরামসে নিচের দিকে বাহিত হয়। এইভাবে জল ফ্লো করে 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 এই যে মাঝ বরাবর যেখানে একটা রাস্তা রয়েছে, রাস্তার মাঝ বরাবর বাহিত হয়ে নিচে চলে যায়। তো এবার এখানে একটু আসতে বলবো যদি সম্ভব হয়। একটু এখানে যদি আমি যাই, এই জায়গাগুলো সাধারণত বন্ধুর হয়তো মানে সবাই হুট করে আসতেও চায় না, এবার বিভিন্ন পোকামাকড়ও থাকতে পারে। তো এখান দিয়েই কিন্তু তীব্র বেগে জল নেমে আসে উপনদী। এরাই বড় বড় উপনদীর জন্ম দেয়, আর সেই বড় উপনদীগুলো আবার উল্লেখযোগ্য বড় নদীর জন্ম দেয়, যেগুলোকে আমরা বাই নেম জানি বা চিনি। কিন্তু এই নদী কে দেবে নাম দেওয়ার কেউ নেই, কিন্তু বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। তো ঠিক এই একই রকমভাবে এই রকম ছোট ছোট নদীর পাহাড় থেকে নামিয়ে আনা জলের ধারা দিয়েই তৈরি হয় বড় নদী, যেগুলোকে আমরা দেখি। এই পর্বের ছোট্ট ভিডিওতে সেই বিষয়টাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হলো। সকলের অবগতির উদ্দেশ্যে বলি যে আমাদের ক্লাসরুম যেটা ইউটিউবে রয়েছে, তেমনই প্যারালালি আমাদের নিজস্ব ক্লাসরুম রয়েছে টিচমেন্টের আন্ডারে। তো সেখানে আমরা সিস্টেমেটিকভাবে এসএলএসটির সিলেবাস ধরে ধরে প্রিপারেশন নেওয়ার কাজ করছি। এখানে যেমন সুনির্দিষ্ট উপ একক বা সাব ইউনিট ধরে ধরে ক্লাস করানো হয়, তেমনই তার পরীক্ষা নেওয়া হয়। তো ক্লাস এবং পরীক্ষা এবং তার পাশাপাশি আমাদের একটা লাইব্রেরি রয়েছে। এই বিষয়গুলোর সহযোগে আমাদের ক্লাসরুমটা ডেভেলপ করা হয়েছে, বা এখনও সেখানে আরও নতুন নতুন বিষয় সংযুক্ত হচ্ছে। এবং এই একই ক্লাসরুমের মধ্যে ইন ফিউচার যদি পিএসসির নোটিফিকেশন দেয়, তো পিএসসির যে প্রয়োজনীয় অংশ সেগুলো যদিও অলরেডি আমাদের ক্লাসরুমে সব সিস্টেমেটিক রেডি হয়ে গেছে, তবুও যদি কোনো জিনিসের ঘাটতি থাকে এই ক্লাসরুমেই হবে। এবং এখন যে বিহারের স্টেট এবং বিপিএসসির সিলেবাস ধরে যে সাবজেক্টের প্রিপারেশন, সেটার জন্য আমাদের ক্লাসরুমে ক্লাস হচ্ছে এবং পরীক্ষা নেওয়া হচ্ছে। একই ক্লাসরুম যেখানে 9 to 12 প্রিপারেশন এবং অন্যান্য টিচিং প্রফেশনে ঢোকার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের জন্য যা কিছু দরকার সেগুলো প্রোভাইড করা হয়। তো এটাই আমাদের ক্লাসরুম। যাদের ইচ্ছে রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার যেটা নিচে স্ক্রিনে রয়েছে, সেই নাম্বার দিয়ে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।